নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বিদ্যুতের দাবিতে নিগমের কর্মীদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠল গ্রামবাসী। কারণ গ্রামে 4 থেকে 5 দিন ধরে নেই বিদ্যুৎ, নেই পানীয় জল। অসহ্য যন্ত্রণায় ভুক্তভোগী গ্রামবাসী। ঘটনা জম্পুজলা মহকুমার অন্তর্গত রায়পাড়ায়। জম্পুজলা মহকুমার অন্তর্গত রায়পাড়ায় দীর্ঘ 4 থেকে 5 দিন ধরে বিদ্যুৎ নেই। তীব্র দুর্ভোগে ভুগছে গ্রামবাসী। জানা গেছে, রায়পাড়ার মানুষ দীর্ঘ সমস্যার থেকে কিছুটা রেহাই পেতে অন্য এলাকার বিদ্যুৎ নিগম অফিসের কর্মীদের চাঁদা তুলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এনে বিদ্যুৎ লাইন সারাই করতে হচ্ছে। আর এই সমস্যা একদিন 2 দিনের নয়, দীর্ঘদিনের এই বিদ্যুৎ সমস্যা। কখনো বিদ্যুৎ নিয়ে এই পাড়ায় সীমানা নিয়ে টানাপোড়েন চলে। জম্পুজলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা বলে, রায়পাড়া নাকি তাদের আওতাধীন নয়। আবার শেকেরকোট বিদ্যুৎ নিগম অফিসার কর্মীরা বলেন এটা তাদের আওতায় নেই, যার ফলে এই টানাপোড়েনের ফলে রায়পাড়ায় বিদ্যুৎ সমস্যা চরম আকার ধারণ করেছে। গত 4 থেকে 5 দিন আগে জম্পুজলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা এসে গোটা রায়পাড়ার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে পাড়ার মানুষ চরম সমস্যার সম্মুখীন হয়েছে। বিদ্যুতের অভাবে পানীয় জলের পাম্প মেশিন বন্ধ, যার ফলে গোটা পাড়ার মানুষ পানীয় জল থেকেও বঞ্চিত রয়েছে। অন্যদিকে তীব্র গরমের দাবদাহ থেকে রেহাই পেতে বিদ্যুতের অভাবে পাখা চালাতে পারছেন না। অতএব সব মিলিয়ে বিদ্যুতের যন্ত্রণায় গোটা পাড়ার মানুষ অস্থির হয়ে উঠেছে। পরে বাধ্য হয়ে রায়পাড়ার মানুষ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ নিগমের প্রতি ক্ষুব্ধ হয়ে সংবাদ মাধ্যমের ব্যস্ত হয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, তারা টাকার বিনিময়ে বিদ্যুৎ ব্যবহার করে, যার ফলে বিদ্যুতের এই নাজেহাল অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। তাই রায়পাড়ার মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন তাদের পাড়ার এই নিত্যদিনের বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকার যেন খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কি হয়েছে আপনার এইদিকে? এদিকে আজকে প্রায় 4-5 দিন এসে কারেন্ট নাই। কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন। না থাকাতে ওখানে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুও না। কারেন্ট এমন একটা জিনিস, জল নাই। এর ফেরে দেয়ছে বাচ্চারা তো লেখাপড়া ওইতেছেই না। রেশনে তেল দেয় ঠিক আছে, কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না। ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার? কোন দিকে? ইলেকট্রিক অফিস জম্পুজলা। মানে ইয়ে কারেন্ট কি লিগে নাই? কারেন্ট কি লিগা নাই, এটা ফিউজ জায়গা নাকি তা এরপরে লাইন কাটতে দিয়ে হয়েছে, কেটে দিয়ে গেছে। মানে আপনার ইলেকট্রিক অফিসে জানাইছেন, তারা কি কয়? হ্যাঁ, তারা জানাইছে, কয়েকবারই জানাইছে। তারা আজকে না কালকে গাড়ি নাই, রাস্তাবেলা না, হ্যান ত্যান করে তারা ইতান করতেছে, আইয়ে না। এরপরে আমরা অন্য জায়গার থেকে, অন্য অফিস থেকে আইনা সেটা চাঁদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এরপরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে, কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়ে গেছে। এই ফাড়ার নাম কি আপনার? আমরা এটা রায়পাড়া, যে কোনো রায়পাড়া। আচ্ছা আচ্ছা, আপনার এখন কি চাইতেছে? এখন তো কারেন্ট তো লাগবেই, এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না। কারেন্ট তো লাগবেই। 1 নম্বর বাচ্চাটার পড়াশোনা হয় না, এরপরে জলের কেমন অসুবিধা, জল ছাড়া তো কোনো কিছু হয় না। এরপরে গরম তো কেমন গরম, এটা তো দেখতেছে না কেমন গরম। গরমে তো মানুষ থাউনের মতো অসুবিধা, মানে হ্যাঁ হ্যাঁ, কারেন্ট এটা তো লাগবেই। স্যান্দন টিভি। শহরে পিটিয়ে খুন চা বিক্রেতাকে। মৃত ব্যক্তির নাম সুখেন দাস, বয়স 51 বছর। রাজধানীর প্রতাপগড় এলাকায় ভাড়া থাকতেন তিনি। অভিযুক্তকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। বন্ধ দোকান খুলে সিগারেট না দেওয়ায় চা বিক্রেতাকে খুন করল এক অভিযুক্ত। মৃত ব্যক্তির নাম সুখেন দাস, রাজধানীর প্রতাপগড় এলাকায় ভাড়া থাকতেন। মৃত ব্যক্তির স্ত্রী ইতি দাসের অভিযোগ, এলাকার পূজন সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, গত 16 মে পূজন সরকার সুখেন দাসের দোকানে চা খেতে যায়। চা খেয়ে টাকা নেই বলে চলে আসে পূজন। 17 মে সুখেন দাস দোকান থেকে ফেরার সময় তার কাছে সিগারেট চায় পূজন সরকার। তখন সুখেন দাস জানান দোকান বন্ধ করে ফেলেছেন, এখন আর দোকান খোলা সম্ভব নয়। তারপর 18 মে যখন সুখেন দাস দোকান খুলে বসে, তখন পেছন দিক দিয়ে এসে পূজন সুখেন দাসের মাথায় ইট দিয়ে আঘাত করে, গুরুতর আহত করে। সে সময় রাস্তার পাশে থাকা এক রিকশা চালক সুখেন দাসকে আহত অবস্থায় নিয়ে আসে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুখেন দাস। মঙ্গলবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
মৃত ব্যক্তির স্ত্রী ইতি দাস জানান, সুখেন দাস হার্টের রোগে ছিলেন। কোনো ক্রমে চা বিক্রি করে সংসার পরিচালনা করতেন। পরিবারে 2টি মেয়ে রয়েছে। তাদের পড়াশোনার ব্যয়ভার বহন করে চিকিৎসার খরচ চালাতেন। এমনকি বহু কষ্ট করে হার্টের সার্জারি পর্যন্ত করা হয়েছিল সুখেনের। কিন্তু অভিযুক্ত পূজনের কারণে আজ সবকিছু শেষ হয়ে গেছে। 16 তারিখ তাই একটা চা খাইছে, একটা সিগারেট খাইছে। খাওয়ার পরে খাইয়া সেরা কয় টাকা নাই কনে তাই আর কিছু কইছে না। ঠিক আছে, বিকালে দিও। 17 তারিখ তাই হাড়ের অপারেশন, 2বার অপারেশন হয়েছে। 17 তারিখ দোকানটা লাগাই লাইছে, তালা টালা দিয়া যাইতেছে। এমন সময় 2 কেক গেছে গা, হেন গিয়া কইতেছে আমার একটা সিগারেট তো। আমি তো তালা দিয়ে লাইছি, এখন আমি আর সিগারেট দিতে পারতাম না। আমি কেন জানো সে মেয়ে হাড়ের অপারেশন, আমি পারতাম না, আমি তুললি ধরতাম পারি না। কইছে চাইছে ওই তো যে চাটা খাইছে, যে মারছে, হ্যাঁ চাইছে। তাই নাম কুসুম সরকার। পরে করছে কি কইছে দিকে আমি তালা খুলতাম না, হ্যাঁ তালা খুলতাম না কনে তাই রে বউর মধ্যে ধাক্কা দিছি। বউর মধ্যে ধাক্কা দেওয়া তাই শ্বাস বন্ধ দিতেছে আর 2 জনে দইরা তাই রে জল টল ডাইলা বাইক নিয়ে লেগে গেছে। এটা 17 তারিখ ঘটনা। 18 তারিখ সকালবেলা 4টা বাজে ভোর আমি নিজে রাতে তাই রে চা বানানোর লেগে সব কিছু গুছাই দিয়েছি। 2 জনরে চাও খাওয়াইতেছে দিয়া আমি জীবিতাইছি, আমি চা বেচতাম। এমন সময় পিছনটা গিয়া হ্যাঁ ইটকল দিয়া 2-3 ভাবে ঠাস লাগাই দিছে, লাগাই দিয়া হ্যাঁ সুরন্দকলের দিকে এটা লইয়া যাইতেছে। এক রিক্সা ওলাই আইয়া জল টল দিয়া মুচ্ছা টুচ্ছা এই রিক্সা দিয়া আমার মায়ের আরেকজন বেডিকাটা কেনছে মহিলা, এই রিক্সা দিয়া জীবিত লই আইছে। আইনা কি মাথার মধ্যে আঘাত? হ্যাঁ মাথা 2-3টা বলে একখানা এইভাবে দিয়ে লাইছে। ইটটা তার হাত হয়েছিল, লইয়া ওই সুরন্দকলের দিকে দৌড়। আমরা কিভাবে আটক করবো, তারা ধর্মটা পাইছি না। আমি কি তার পিছিয়ে দৌড়ামো না আমি আগে তাইনারে চিকিৎসা করবো, তাইনারে ভর্তি করামো। বর্তমানে ওই লোকটা কই আছে? লোকটা এখন মডেস্টান থানাতে আছে। মানে পুলিশ আটক করছে? কবে আটক করছে? আমরা কালকে রাত্রে দেখে দিছি। আচ্ছা, এই আপনার স্বামী তো জীবিত চিকিৎসাধীন আসলো এতদিন? হ্যাঁ মারা গেছে বলে? মারা গেছে কালকে 18 তারিখ ভর্তি করাইছি, কালকে 4টা বাজে মারা গেছে। এখন কি চান স্বামীর মৃত্যু নিয়ে? আমি তাইনের বিচার চাই। জিবি হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মৃত ব্যক্তির স্ত্রী সহ 2 কন্যা। অভিযুক্ত পূজনের কঠোর শাস্তির দাবি করলেন মৃতের পরিবার। অভিযুক্ত পূজনকে পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করেছে বলে জানান মৃতের স্ত্রী। শান্তন টিভি। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশু কন্যার ঘটনা উদয়পুর খিলপাড়া তালতলা এলাকায়। এলাকার বাসিন্দা আশিস কর্মকারের 4 বছরের শিশু কন্যা অনন্যা কর্মকারের সাথে এই ঘটনাটি ঘটে। খেলার ছলে বাড়ির পাশের পুকুরের জলে ডুবে মৃত্যু 4 বছরের এক শিশু কন্যার ঘটনা উদয়পুরের খিলতলা তালতলা এলাকায়। মৃত শিশুর নাম অনন্যা কর্মকার, বাবার নাম আশিস কর্মকার। মৃত শিশুর দাদু মাখন কর্মকার জানায়, অনন্যার ঠাকুরমার সাথে পাশের বাড়িতে প্রসাদ খেতে যায়। সেখান থেকে বাড়িতে আসার পর সে ঠাকুরমাকে জানায় প্রাকৃতিক কাজ সারবে। যথারীতি সে প্রাকৃতিক কাজ সারতে ঘরের পেছনের দিকে যায়। কিছু সময় বাদে পরিবারের লোকজন অনন্যার খোঁজাখুঁজি শুরু করে। তখন বাড়ির লোকজন প্রত্যক্ষ করে বাড়ির পাশের পুকুরের ঘাটে অনন্যার জুতা রয়েছে। এতে সকলের সন্দেহ হয়। শুরু হয় পুকুরের জলে তল্লাশি। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। ছুটে আসে দমকল কর্মীরা। শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা পুকুরের জল থেকে অনন্যাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালের কর্মরত চিকিৎসক অনন্যাকে মৃত বলে ঘোষণা করে দেন। হয়েছে কি তা ওই পাশে আমাদের বাড়িতে পূজা ছিল আর কি, ওই ঠাকুরমা সহ প্রসাদ খাইতে গেছে পরে পিঠা কইরা কইয়া বাড়ির পিছনাইয়া ওই জুতা কাপড় খুললা তাই পায়খানা করতে আছে। তাই মা ছাদের উপরে স্নান করতে আছে, আমি উঠানে বইয়ে দিছি, একটা বেড়া বান্ধা আছে। তারপর ঠাকুরমা ইয়া কর তাই কই, আমি কই তাই দেখো না কই তাই তো পায়খানা করবো, তুলে পিছনে গিয়ে দেওয়া নাই। তারপরে আমি কই না তুইলে তাই কই যাইব, ডাকছি ছাদের উপরে মা স্নান করে নিচে আইয়া অনুরে ডাকে। তারপরে কোনো তো নাই। এবার ডাকাডাকি করতেছি, প্রত্যেকবারই সকলে দৌড়াইছে, কিছু কারণ নেই, তাড়াতাড়ি জলে নামছি আর কি। আমরা সবাই ওই সব নামছি, ফায়ার সার্ভিসে কল দিয়েছি। তারপরে তারা একজনে পাই জলে পড়ছেন যে আপনাকে কীভাবে বুঝলেন? ওই জুতা প্যান্ট হইলো পুকুর পাড়ে, আমরা পুকুরটা পাশাপাশি আর কি, বিল্ডিংয়ের পিছনটাই পুকুর, 2টা পুকুর আর কি। এখানে লেট্রিন করতে গেছে, পিছনে আম গাছটা সন্দেহ হয়েছিল পুকুরের মধ্যে আছে না। আর তো কোনো নাম তো খুঁজে পাইছি না, কারণ আর কোথাও যাওয়ার কথা না, আমার বাড়ির বাইরে দিয়ে আর কোথাও যাওয়ানোর কথা নাই। তাড়াতাড়ি আমরা সবাই নেমে এসে আর কি। আপনার কি হয়?
নাতি আপনার নাতিন আপনার নাম মাখন কর্মকার, আপনার নাতিনের নাম অনন্যা কর্মকার। বয়স কত? 3 বছর। 4 পড়ছে। 4 বছর। বাবার নাম কি? বাবার নাম আশিস কর্মকার। কি করে? একটু টুকটাক কাজ করে। কান্নায় ভেঙে পড়ে শিশুটির মা বাবা সহ পরিবারের লোকজন। স্যান্দন টিভি। জলে ডুবে মৃত্যু পরমপতি নামে এক মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে খোয়াই থানাধীন পুরাতন তবলাবাড়ি এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। জলে ডুবে মৃত্যু হল 50 ঊর্ধ্ব এক মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে খোয়াই থানাধীন পুরাতন তবলাবাড়ি এলাকায়। মৃত মহিলার নাম পরমপতি দেববর্মা। মৃত মহিলার স্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়ির পুকুরে যায় পরমপতি দেববর্মা। পুকুরে তখন জল সেচের কাজ চলছিল। আচমকা পা পিছলে পুকুরের জলে পড়ে যান পরমপতি দেববর্মা। ঘটনার সময় পুকুরের পাড়ে কেউ ছিল না। সাঁতার না জানার কারণে পরমপতি দেববর্মা পুকুরের জলে ডুবে যান। পরমপতি দেববর্মাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজনদের সন্দেহ হয়। সাথে সাথে দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুকুরের জল থেকে পরমপতি দেববর্মাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনার খবর পেয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে যায় খোয়াই থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। একবার ডাক দিয়ে দেখে নাই দেখি আমার বাড়িতে সামনে পরে জলে পরে আমি এখন আমি দামটা আমিও বলতে যা ওই রবিবার হচ্ছে গর্ভপাত না দেখে দেখে আর আমার বড় কাকা মা যখন মারা গেছে দেখা নাম কি তার নাম? ওটা কলমপতি তার মা কলাপতি। কলমপতি কলমপতি। বাড়ি 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 মানে তবলাবাড়ি পুরাতন তবলাবাড়ি। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করল পুলিশ। ঘটনা কৈলাসহরের ইরানি থানায় অন্তর্ভুক্ত লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করার অভিযোগে স্বামীকে জালে তুলল পুলিশ। ঘটনা কৈলাসহরের ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। কৈলাসহরের ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের খিলেরবন্দ এলাকায় গত 19 মে ভোর আনুমানিক 3টা নাগাদ মিসমা বেগম নামের এক গৃহবধূকে হত্যা করেছিল তার স্বামী তৌরালি। পুলিশের জিজ্ঞাসাবাদে তৌরালি জানায় তার স্ত্রী মিসমা বেগমের পরপুরুষের সাথে সম্পর্ক ছিল আর তার কারণেই সে তার স্ত্রী মিসমা বেগমকে হত্যা করেছে। ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান, মিসমা বেগমের মা রাবেয়া বেগম তৌরালির বিরুদ্ধে ইরানি থানায় একটি মামলা দায়ের করেছেন, যার মামলার নম্বর 38/2024। বর্তমানে তৌরালির বিরুদ্ধে 498A 302 ও 34 আইপিসি ধারায় মামলা নেওয়া হয়েছে। তৌরালিকে আরও জিজ্ঞাসাবাদ করে ঘটনাস্থলে নিয়ে গিয়ে যে অস্ত্র দিয়ে মিসমা বেগমকে হত্যা করা হয়েছে সেটা উদ্ধারের চেষ্টা করবে পুলিশ। তৌরালির ঘরের মধ্যে তার স্ত্রীর মৃতদেহ একটা বেডের মধ্যে পড়ে আছে এবং তার গলার দিকে ডান দিকে দায়ের কোপ আছে। তো আমরা এফএসএল টিম কাজে লাগিয়ে সেখানে তদন্ত শুরু করি। তো প্রাথমিক তদন্তে দেখা যায় যে সে মানে খুন করার পর আসামি সেখান থেকে পালিয়ে যায়। তো আমরা ইনভেস্টিগেশন সেখানে শুরু করি এবং সব কিছু প্রসিডিউর করে আমরা ডেড বডি মর্গে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গে পাঠাই এবং সেখানে পোস্টমর্টম আমরা করি। তারপর পোস্টমর্টম করার পর ডেড বডিকে তার রিলেটিভের কাছে হ্যান্ড ওভার করি। তো ঘটনার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করি এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমাদের যে সোর্স আছে সোর্স এঙ্গেজ করি আসামিকে ধরার জন্য। তো দিন রাত আমরা চেষ্টা করার পর
20 তারিখ রাত্র প্রায় 11টা-12টার দিকে আমাদের কাছে একটা খবর আসে। সে তার শান্তন টিভি। সিএএ প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান করল আদিবাসী কংগ্রেস। এদিন আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে মুখ্য সচিব জে.কে সিনহার নিকট ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। প্রদেশ আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া জানান, সিএএ লাগু করার জন্য রাজ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তাই সিএএ প্রতিবাদ জানিয়ে এদিন রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। রাজ্যে সিএএ লাগু না করার জন্য দাবি জানানো হয়েছে। সিএএ লাগু করা হলে রাজ্যে আদিবাসীরা আরও সংখ্যালঘু হয়ে যাবে বলে দাবি করেন তিনি। তবে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সাফ জানিয়ে দিয়েছেন, সিএএ রাজ্যে কোনোভাবে কার্যকর হবে দেওয়া যাবে না। বিরোধিতা করে রাস্তায় নামবে কংগ্রেস। মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেওয়ার পর যদি বিষয়টি গুরুত্ব না দেওয়া হয়, গোটা রাজ্যে জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে কংগ্রেস আন্দোলনে নামার প্রস্তুতি নিয়ে ফেলেছে, সেটা স্পষ্ট হয়ে গেছে বিধায়কের বক্তব্যে। डेपुटेशन ना पैकिया त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस में और हासका और त्रिपुरा वो सीए लागू खाने बड़ा पॉलिटी ठीक है क्या इम्प्लीमेंटेशन जाते तक है तो अब ने बाकी ना सिंपली चीफ सेक्रेटरी थाने डेपुटेशन काम निकाले इनके त्रिपुरा हासका एम से जो मेजॉरिटी ने माइनॉरिटी थंका ताबुकते वैसा 2014 31 अक्टूबर निमित्त ये सब जो और फातार हानि अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश और बरनो जो माइनॉरिटी नहीं तुई फेंके आनकाय और हासाका वो संतेबो माइनॉरिटी नहीं थाना जों एमनेसे 31% से और बिसिङाव त्रिपुरा हाव जो तेबो माइनॉरिटी बरगरो फातार हानि बरनो जो रेसिडेंशिप देजाखाय और तेबो सिनि बररो कमाई थांखानाय माइक्रोस्कोपिक नि थांखानाय व्हेरेस जों 1901 साल থেকে जों मेजॉरिटी दंमानि दिनै 2024 फाइसबाय जोंबो जागा सौया जों सानो और कायसे कংগ্রেস सानाय गोबांमा अर्गानाइजेशन। মঙ্গলবার ভোর 3টায় কমলপুর বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী বিলাসছড়ার আমতলিতে গোপন সংবাদের ভিত্তিতে হানা দিয়ে বিএসএফের 105 নং ব্যাটালিয়নের জওয়ানরা ও কমলপুর থানা পুলিশের যৌথভাবে একটি গাড়ি আটক করে প্রায় 25 লক্ষ টাকার বেনারসি শাড়ি আটক করে। TR04C 1631 গাড়িতে এই শাড়িগুলি বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ ও বিএসএফের যৌথ অভিযান গাড়ি ফেলে পালিয়ে যায় চালক সহ পাচারকারীরা। এরপর দেখা যায় 690টি শাড়ি রয়েছে গাড়িতে, যার বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। পুলিশ জানায় এগুলো কাস্টমসের হাতে তুলে দেওয়া হবে। কালকে রাত্রে 20 মার্চ 2024 রাত্রিবেলা আমাদের বিএসএফ এবং এসবির মারফত একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে আমতলী এবং চন্দন বিওপির মধ্যবর্তী স্থান দিয়ে, এরিয়াটা জঙ্গলি এরিয়া, ওই এরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে শাড়ি বা অন্য জাতীয় জিনিসপত্র বাংলাদেশে পাচার হতে পারে। এই খবরের ভিত্তিতে আমাদের থানাতেও খবর আসার পর আমরা কমলপুর পিএস থেকে আমরা অফিসার এবং স্টাফ দিয়ে বিএসএফের সঙ্গে জয়েন্ট অ্যাম্বুশ করা হয়েছিল রাত্রিবেলা। সেই সময় অ্যাম্বুশকালীন রাত্রি 2টা থেকে 3টার মধ্যে জিতু গাড়িতে করে বাংলাদেশি শাড়ি, সম্ভবত সেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বেনারসি জাতীয় শাড়ি, বিয়ের বেনারসি জাতীয় শাড়ি, এগুলি 690 পিস এমন ছিল। অন্যান্য বছরে নেই, এ বছরও বুদ্ধ জয়ন্তী পালন করা হবে রাজধানীর বেনুবন বিহারে। ইতিমধ্যে বেনুবন বিহারে চলছে জোর প্রস্তুতি। বুদ্ধ জয়ন্তীকে সামনে রেখে 22 ও 23-এ দুদিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বেনুবন বিহারের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানায়, বুদ্ধ জয়ন্তীকে সামনে রেখে 22 মে সকালে ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হবে। বিকালে কচি কাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 23 মে সকালে অনুষ্ঠিত হবে
প্রভাত ফেরি। দুপুরে বেনুবন বিহারে পূজার্চনা করা হবে। বিকেল 4টা থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল। অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আমন্ত্রণ জানান তিনি। আগামী 22-23 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন করা হবে এই বেনুবন বুদ্ধবিহার আগরতলা। আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস অ্যান্ড সুইট ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে। তারপরে বিকালবেলা আমাদের সিট অ্যান্ড ড্র বুদ্ধ ইমেজে বুদ্ধ ফুতু নিয়ে আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীদের আছে। তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাত ফেরি হবে। আগরতলা শহরে আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। তারপরে আমাদের দুপুরবেলা সংগদান, ওখানে পূজা চান্টিং হবে, বুদ্ধ পূজা। ওখানে আমরা প্রেয়ার করব সারা বিশ্বেতে সবাই সুখ শান্তি থাকার জন্য। তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে, গভর্নর। তো তা 4টার সময় শুরু হবে। তো এই উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলতেছে আগরতলা বেনুবন বিহারে। অনেকগুলো রাজ্যে বেহাল শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা। বর্তমান সরকার মেধা বিনষ্ট করছে, নিয়োগ বন্ধ করে দিয়েছে, নতুন প্রজন্মকে নেশায় ডুবিয়ে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। এর প্রতিবাদে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যৌথভাবে সারা রাজ্যের জন্য কর্মসূচি গ্রহণ করেছে এবং এর ব্যর্থতার দায় চাপাচ্ছে মুখ্যমন্ত্রীর উপর। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছে বাম ছাত্র যুব সংগঠনগুলি। ছাত্র যুব ভবনের সামনে থেকে মঙ্গলবার বিকেলে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। তিনি জানান, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সহ বেহাল আইন শৃঙ্খলা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে রাস্তায় নেমেছে। কারণ এই রাজ্যে বেকারদের কর্মসংকট, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিশেষ করে বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল ঘোষণার পর অভিভাবক মহল উদ্বিগ্ন। স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বেহাল অবস্থা তৈরি হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর চরম সংকট রয়েছে। এছাড়াও ঔষধের চরম সংকট রয়েছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে। এছাড়াও রাতে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। আর এই পরিস্থিতির মধ্যে রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা ব্যস্ত আছে পশ্চিমবঙ্গের প্রচার নিয়ে। তাই উদ্বিগ্ন হয়ে রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি। বামপন্থী ছাত্র যুবরা আমরা আরেকবার আজকে মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। মূলত 4টি ইস্যু: শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই 4টি ইস্যু নিয়ে বামপন্থী ছাত্র যুবরা রাজ্য সরকারের যে ব্যর্থতা, এই ব্যর্থতা মানুষের সামনে তুলে ধরবার জন্যে আমরা আজকে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত করব। আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে তথাকথিত বিকাশের স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু বিজেপির রাজত্বে আমাদের এই রাজ্য ত্রিপুরা ন্যায়ের রাজত্বে পরিণত হয়েছে। মানুষের সমস্যা চরম আকার ধারণ করেছে এবং মানুষের দুর্দশার অন্ত নেই। বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সংকট, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধপত্র নেই, চিকিৎসকের সংকট, নার্সের সংকট, এমনকি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা এই বিজেপির রাজত্বে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আপনারা দেখবেন যে সাম্প্রতিক সময়ে বিদ্যাজ্যোতির যে ফলাফল, এই ফলাফল প্রকাশিত হওয়ার পর আমরা দেখলাম রাজ্যের শিক্ষানুরাগী হাম ফিট তো ইন্ডিয়া ফিট এই স্লোগানকে সামনে রেখে নেশার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মঙ্গলবার থেকে ধলাই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হলো নক আউট ফুটবল টুর্নামেন্ট। জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার পুলিশ ও টিএসআর জওয়ানরা এই আসরে অংশগ্রহণ করে। মোট 8টি দল রয়েছে। মঙ্গলবার এই আসরের শুভ সূচনা করেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদে। সাথে ছিলেন জেলা পুলিশ সুপার বিনাশ রায়। এছাড়া ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। প্রথমে এদিন খেলায় মুখোমুখি হয় কমলপুর মহকুমা পুলিশ ও টিএসআর অষ্টম বাহিনীর খেলোয়াড়রা। এ খেলাকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। एक मैच नहीं है, फुटबॉल मैच भी नहीं है। ये एक नशा मुक्त के ऊपर हमारा एक अवेयरनेस प्रोग्राम के द्वारा किया जाते हैं ये मैच। तो इसमें नशा मुक्त के ऊपर
हमारे डिस्ट्रिक्ट में तो बहुत सारा इनिशिएटिव पिछले बहुत सालों से किया जा रहा हूँ और आगे भी करते रहेंगे। इसमें नशा मुक्त के रिलेटेड सबसे बड़ा एक मुद्दा है, जब तक फील्ड में डिमांड होगा तब तक कहीं ना कहीं से सप्लाई रहेगा। तो डिमांड अगर हमने बंद नहीं किया, हमारे बच्चों को, हमारे युवाओं को ये अवेयरनेस क्रिएट करके इसी रास्ते पे ना जाकर इस डिमांड को ख़त्म जब तक नहीं करेंगे तब तक कहीं ना कहीं से सप्लाई आते रहेंगे। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।